বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো দ্য আর্ট জার্নালের বিশেষ নিবেদন মিডনাইট সাসপেন্স প্লাস। এনি ডিজিটাল কপি অফ দিস কন্টেন্ট লিডিং টু পাইরেসি ইজ এ ক্রাইম। এই গল্পের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। অনুগ্রহ করে পাইরেসি করবেন না, পাইরেসি সাপোর্ট করবেন না। মিডনাইট সাসপেন্স প্লাসে আমরা বিভিন্ন সময় ভূত, গোয়েন্দা, রহস্য, দুঃখ, আবেগ ইত্যাদি গল্প প্রকাশ করি। ভূতের গল্পে আমরা নানান সময় দেবদেবী, ঝাড়ফুঁক, তন্ত্রমন্ত্র ইত্যাদির উল্লেখ করে থাকি। গল্পের লেখক রোমাঞ্চকর আবহ তৈরির খাতিরে এগুলো ব্যবহার করে থাকেন, কোনো রকম কুসংস্কার বা অযৌক্তিক ভিত্তিকে প্রশ্রয় দেওয়ার জন্য নয়। আমরা আশা করব মিডনাইট সাসপেন্স প্লাসের শ্রোতারাও সংস্কার মুক্ত হয়ে খোলা মনে গল্প শোনার আনন্দে এই গল্পগুলি গ্রহণ করবেন। Midnight Suspense Plus. Jai Garam Jai. Jai Garam Jai. কর্কশ এই কণ্ঠে তন্দ্রাটা ছুটে গেল। জানলায় তুলি দিয়ে আঁকা ক্যানভাসের চিত্রপটের মতো চা বাগান সরে সরে যাচ্ছে। আবহাওয়া মনোরম, বিশেষ করে এই বিকেল বেলায় চা বাগানের সৌন্দর্যই আলাদা হয়। দূরে কালির মতো খুব ধীরে ধীরে অন্ধকার নামছে। সূর্য অস্ত গেছে একটু আগেই। শেষ আলো তলানি হয়ে লেগে আছে প্রকৃতির গায়ে। ঘুমটা চটকা মেরে ভেঙে যাওয়ায় কিছুক্ষণ চুপ করে বসে থাকলাম। তারপর সেই চাওয়ালাকেই ডেকে এক কাপ চা নিয়ে ধুমায়িত প্লাস্টিকের কাপে সশব্দে একটা চুমুক দিয়ে পাশে বসা যাত্রীকে জিজ্ঞেস করলাম, দাদা এরপর কোন স্টেশন? এই তো এবার নকশাল বাড়ি। অর্থাৎ নামতে হবে। তাড়াতাড়ি চা শেষ করে পিঠ ব্যাগটা নামালাম বাঁক থেকে। ট্রেন কোনো স্টেশনে পৌঁছানোর আগে সবাই ব্যাগ নিয়ে দরজার কাছে এসে দাঁড়ায়। আমারও এটা খুব পছন্দের। কয়েকজন স্থানীয় নারী পুরুষ দরজার কাছে দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে গাড়ির গতি মন্দীভূত হয়ে এলো। স্টেশনের শেষে বড় সিমেন্টের বোর্ডে হলুদ রঙের মধ্যে বড় বড় কালিতে নকশাল বাড়ি লেখাটা দেখা যাচ্ছে। মানে সেই উত্তাল 70 দশক, এই সেই ঐতিহাসিক জায়গা। আমার নাম অবিনাশ, এসেছি প্রকাশের কাছে। অনেকদিন ধরেই ও আমাকে ওর এখানে আসবার জন্য ঘ্যান ঘ্যান করছিল, কিন্তু বিভিন্ন কাজের জন্য আর স্কুলে ছুটি না পাওয়ায় আশা হয়ে উঠছিল না। এবারে রাজ্য সরকার অত্যাধিক গরমের জন্য 2 মাস ছুটি দিয়েছে। ঠিক করেছি সব বন্ধুদের দাবিগুলো মিটিয়ে দেব, সেজন্যই আশা। তাছাড়া শহরের প্যাচপ্যাচে গরমের মধ্যে একা মানুষের হাঁপিয়ে ওঠা জীবনে একটু বৈপরীত্যও প্রয়োজন আছে। নকশাল বাড়ি খুব ছোট্ট শহর। শহর অঞ্চলটা পেরোলেই একটা বড় ফরেস্ট। উঁচু টিলা মতো রয়েছে বহু দূর অবধি, আর ঘন জঙ্গল। আগে নাকি বাঘ আর হাতিও ছিল। ইদানিং বাঘের প্রমাণ আর পাওয়া না গেলেও হাতি আছে। এই জঙ্গল নেপাল অবধি বিস্তৃত। হাতির দল নাকি নেপালের মেচি নদী পেরিয়ে 2 দেশের জঙ্গলে অবাধ যাতায়াত করে। জঙ্গল লাগোয়া গ্রাম ও চা বাগানগুলোতে প্রায় রাত্রেই ঢুকে পড়ে হাতি। ট্রেন থেকে নেমে দেখলাম সামান্য কিছু লোক স্টেশনে পায়চারি করছে। প্রকাশ ওভারব্রিজের সিঁড়ির কাছে অন্ধকারে দাঁড়িয়ে, মুখে সেই ছোটবেলার নির্মল হাসি। আরে কতদিন বাদে তোকে দেখলাম রে। তুই যে কোনোদিন আমার এখানে আসবি ভাবতেই পারিনি। এবার থেকে পারবি, তাই তো? প্রকাশ ওর গাল ছাপানো হাসি দিয়ে পুরনো কত স্মৃতি যে মনে করিয়ে দিল। সেই স্কুল পালিয়ে কতবেল চুরি করা, সেসবের অর্ধেকের ওপর একাই সাবার করে দিয়ে একই রকম গাল ছাপানো হাসি দিত প্রকাশ। এই চ, বাইরে আমার গাড়ি রাখা আছে। হেঁটে বাইরে এসে দেখি সেই কবেকার প্রাচীন গাড়ি প্রকাশের। এইগুলো যে এখনো কারোর কাছে আছে সেটাই জানতাম না। কি চমকালি তো গাড়ি দেখে?
না মানে চমকানোরই তো কথা। স্টেশন ওয়াগন তো এখন জাদুঘরে রাখার মতো গাড়ি হয়ে গেছে। তা যা বলেছি, গাড়িটা আসলে সস্তায় পেয়ে গেছি বুঝলি, কন্ডিশন ভালোই আছে। এ দেখ, ওই রোজ একবার করে ব্যাংক থেকে ফিরে এসে এটা নিয়ে বেরোই। শহরটা ছাড়ালেই দেখবি চা বাগান, আর তার পাশে টিলার ওপর নকশালবাড়ি ফরেস্ট। দারুণ লাগে ঘুরতে। দারুণ লাগাবো বলেই তো এসেছি দোস্ত। গাড়ির দরজা খুলে উঠতে উঠতে বললাম। প্রকাশ ওর সাধের স্টেশন ওয়াগনের চালকের আসনে বসে ইগনিশনে চাবি ঘুরিয়ে স্টার্ট দিল। প্রকাশ এখানকার একটা ব্যাংকের ক্যাশিয়ার। এত দূরে ওকে পোস্টিং দিয়েছে কোম্পানি যে আমাদের সাথে দেখা সাক্ষাৎই প্রায় বন্ধ হয়ে গেছে। শহরের প্রান্তে বড় রাস্তার ধারে একটা দোতলা বাড়িতে ও ভাড়া থাকে। চমৎকার বাড়ি, দুটো ঘর নিয়ে ওর সংসার। দুজনেই এখনো বিয়ে করিনি আমরা, কাজেই আড্ডাটা যে দারুণ হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কতক্ষণে ওর ঘরে জমিয়ে বসে আড্ডা দেব সেটাই ভাবছি। আজ সারা রাত পুরনো দিনের কথাতেই কেটে যাবে। সকালে ঘুম থেকে উঠে দেখি বিছানায় প্রকাশ নেই, বাথরুমে গেছে নিশ্চয়ই। আমি টেবিল থেকে সিগারেট আর দেশলাইটা নিয়ে জানলার ধারে গেলাম। সকালের আলো বাড়ির পেছনের বিস্তৃত চা বাগানের মধ্যে গিয়ে পড়েছে। শেড ট্রিগুলো ঝকঝক করছে, তার পেছনেই টিলাটা ঘন অরণ্যে ঢাকা। দেখেই ভীষণ পছন্দ হয়ে গেল। আজই ওই টিলায় উঠে প্রকৃতির স্পর্শ পেতে হবে। সিগারেটটা শেষ হতেই বেয়ে গেল। আমি বাথরুমের সামনে এসে প্রকাশকে ডাকতে গিয়ে দেখি দরজা ভেজানো, প্রকাশ নেই। আশ্চর্য তো, গেল কোথায়? ফ্রেশ হয়ে এসে খাবার টেবিলে দেখলাম একটা চিরকুট রাখা আছে গ্লাস চাপা দিয়ে। সেটা খুলে বেশ অবাকই হলাম। ব্যাংকে কি কাজ থাকায় ওকে সকালেই শিলিগুড়ি চলে যেতে হয়েছে, সন্ধ্যার মধ্যেই ফিরবে। খাবার দাবার সব ফ্রিজে রাখা আছে, আমি যেন গরম করে খেয়ে নিই। মনটা খারাপ হয়ে গেল। কোথায় ভাবলাম দুই বন্ধু মিলে পাহাড় জঙ্গল চষে বেড়াবো, তা না এখন সারাটা দিন একা একা কাটাতে হবে। আচ্ছা, বন্ধু এসেছে বলে কি ব্যাংকে একদিন ছুটিও নেওয়া যায় না? তাছাড়া এভাবে চিরকুটে লিখে রেখে যাওয়ার মতো নাটকীয়তার কি প্রয়োজন ছিল কে জানে। আমাকে ঘুম থেকে তুলে দিলেই তো হয়ে যেত। ঘড়ির দিকে তাকালাম, 9টা বেজে গেছে। বাড়ির পেছনে আধ মাইলটা খাটলেই যে জঙ্গল, তা কাল সন্ধ্যার অন্ধকারে খেয়াল করিনি। আর তর সইছে না, এবার ওই জঙ্গলে যেতেই হবে। কোনো রকমে খেয়ে আমি ঘরে তালা দিয়ে নিচে নেমে এলাম। দোতলা বাড়িটা ছোটখাটো ছিমছাম, কিন্তু নিচের তলাতেও কোনো লোকজন দেখা গেল না। কাল রাতে কি দেখেছিলাম মনে পড়ছে না। বাইরে বেরিয়ে এসে একটা চায়ের দোকানে চা খেয়ে সিগারেট ধরিয়ে হাঁটা দিলাম টিলার দিকে। ওই জঙ্গলের অদম্য হাতছানি আমাকে পাগল করে দিচ্ছে। জঙ্গলের পথে বেশ কিছুটা ঘুরে টিলার একদম কাছে যখন এসে পড়েছি, তখন একটা লোক চিৎকার করে বলে উঠল, ও বাবু, ওদিকটায় যাবেন নি? লোকটার খালি গা, নিচে ময়লা লুঙ্গি, গলায় বেশ বড়সড় একটা তাবিজ। আমি থমকে দাঁড়িয়ে পড়লাম। ও বেশ খানিকটা দূরে একটা কেটে রাখা গাছের গুঁড়িতে কুড়ুল চালাচ্ছিল। জঙ্গলে আশেপাশে এখন কোনো মানুষ নেই। কিছুক্ষণ পরপর দূরের বড় রাস্তা থেকে গাড়ির আওয়াজ ভেসে আসছে। লোকটা কুড়ুল চালানো থামিয়ে দিয়ে আবার চিৎকার করল, টিলার ওইদিকে উঠবেন না বাবু, কেন? ওদিকের জঙ্গলটা ভালো নয়, এই টিলায় কেউ ওঠে না, আপনি ও পাশেরটায় উঠেন গিয়ে। জঙ্গল ভালো নয়? আশ্চর্য তো, কেন ভালো না? বাঘ আছে নাকি?
আমি আবার চিৎকার করলাম, কেন ভালো না কেন? এই জঙ্গলে বাঘ আছে নাকি? না বাঘ লয়, ও বাঘ এসে অন্য কিছু। ও আমি বলতে পারবো নি। ওদিকে জঙ্গলটা ভালো নয়, এইটুকু বলে দিলাম। আপনার ভালো জন্যই বললাম। বোঝা গেল কোনো গ্রামীণ কুসংস্কার বশেই ওদের কোনো ভয় টয় আছে ওই দিকের জঙ্গল ও টিলা নিয়ে। যাকে পাত্তা দেওয়া মানে অরণ্য দেখা থেকে নিজেকে স্বেচ্ছায় বঞ্চিত করা। কাজেই ওর সাথে কথা না বাড়িয়ে এগিয়ে গেলাম টিলাটার দিকে। লোকটা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলো, তারপর আবার কাঠ কাটায় মন দিল। ওর কাঠ কাটার শব্দ থেমে যাওয়াতে জঙ্গল একদম নিশ্চুপ হয়ে গেছিল। এখন আবার শব্দটা ফিরে এলো। কিছুটা হাঁটার পর মনে হলো কাঠ কাটার শব্দ আর শুকনো পাতার রাশিতে আমার পা ফেলার শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই এই জঙ্গলে। এমনকি সবচেয়ে আশ্চর্যের যেটা, এদিকের জঙ্গলটা যেন সত্যি একটু বেশি শব্দহীন। কি যেন একটা স্বাভাবিকতা এখানে নেই। বিষয়টা ঠিক বুঝতে না পারলেও খচখচ একটা মনের মধ্যে রয়েই গেল। লোকটা কেন বলল এদিকের জঙ্গল ভালো নয়? টিলার মাথায় যখন উঠলাম তখন আমার হাত ঘড়িতে দুপুর 1টা বাজে। শার্ট ঘামে ভিজে চুপচুপে। টিলাটা এতটা খাঁড়াই হবে নিচ থেকে দেখে বোঝাই যায়নি। বেশ কিছুক্ষণ বসে বসে নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক করলাম। ভাগ্যিস কোমরে লাগানো চামড়ার ব্যাগটা পরেই এসেছিলাম, না হলে এই নির্জন গভীর জঙ্গলে আমাকে জল কে দিত? জল খেয়ে ঠান্ডা হয়ে নিচে তাকালাম। গাছপালার ফাঁক ফোঁকর দিয়ে অনেক দূরে এক চিলতে ন্যাশনাল হাইওয়ে দেখা যাচ্ছে। নিচের জঙ্গলটা বেশ সুন্দর লাগছে ওপর থেকে, কিন্তু ওপরে এই টিলা কত দূর অবধি ছড়ানো তা আমার জানা নেই। প্রকৃত অরণ্য শুরু হচ্ছে এখান থেকেই। টিলার গাছপালার দিকে তাকালেই বোঝা যায় এই জঙ্গল আরো নিবিড় ও মানুষের পদার্পণবিহীন। সাথে সাথে সেই কাঠুরিয়ার কথাটা আবার মনে পড়ে গেল। বেশ কিছুক্ষণ একা দাঁড়িয়ে থেকে ভাবতে লাগলাম কি করা যায়। এভাবে একা একা অরণ্যের গভীরে ঢোকা উচিত হবে কি? এখন প্রমাণ না মিললেও এদিক ওদিক থেকে ছুটকো ছাটকা বাঘ যদি চলেই আসে তাহলে ঠেকাবো কি করে? আর যদি হাতির দঙ্গল আসে? কিন্তু শেষ পর্যন্ত আমার অন্য সত্তাই বিজয়ী হলো। কিছু দূর অন্তত ঘুরে আসা যাক। এই দিনের বেলায় বাঘ হাতি বেরোবে বলে মনে হয় না। কিছু দূর এগোবার পরই হঠাৎ ভীষণ অস্বস্তি শুরু হলো। জঙ্গলের যে নিজস্ব একটা শব্দ থাকে তা এই জঙ্গলে নেই। আমার পায়ের তলে মুচড়ে যাওয়া পাতার মর্মর ধ্বনি ছাড়া আর কোনো শব্দই নেই। অস্বস্তিটা বাড়তে লাগলো। এরকম নিঃশব্দ জীবনে দেখিনি। বেশ কিছুটা হাঁটার পর যখন ফিরে যাব ভাবছি, ঠিক তখনই দূরে একটা বাড়ি নজরে পড়ল। এই গভীর জঙ্গলে বাড়ি। কৌতূহল খুব সাংঘাতিক জিনিস। আমাকে চুম্বকের মতো টেনে নিয়ে গেল সেদিকে। বাড়িটার চারদিকে ইটের পাঁচিল, একটা ভেঙে পড়া লোহার গেটও রয়েছে। পোড়ো বাড়ির মতো দোতলা বাড়িটা রাক্ষসে দাঁত বের করে দাঁড়িয়ে আছে জঙ্গলে। সিমেন্টের বেশিরভাগ অংশই খসে পড়েছে। লোহার গেটটা ঠেলে ভেতরে ঢুকতে গিয়ে প্রবল লৌহ আর্তনাদ বার হলো দরজা দিয়ে। কতদিন পর এতে মানুষের হাত পড়ল কে জানে। নুড়ি বিছানো একটা পথ বাড়ি অবধি গিয়েছে, তবে তাতে এখন গুল্ম জাতীয় আগাছায় ভরা। বাড়িটা দেখতে একসময় সুন্দর ছিল বোঝা যায়।
সামনের সামান্য জমিতে বাগান মতো ছিল, এখন তাতে আগাছা আর ঝোপঝাড়। নুড়ি রাস্তার ডান ধারে আগাছার মধ্যে একটা কাকতাড়ুয়া এখনো রয়ে গেছে, কিন্তু কাকতাড়ুয়ার দিকে চোখ পড়তেই ভীষণ অবাক হয়ে গেলাম। কাকতাড়ুয়ার পুরনো পোশাকটা যেন কালকেই লাগানো হয়েছে, একদম পরিষ্কার। কিন্তু তা কি করে হয়? যদি এই বাড়িতে কেউ নাই থাকে, তাহলে এর পোশাক পাল্টায় কে? আর তার চেয়েও বড় কথা, ওই কাঠুরিয়া যে বলল এই জঙ্গলটা ভালো নয়, এখানে কোনো মানুষ আসে না, তাহলে আরেকটু এগিয়ে বাড়িটার সামনে গিয়ে দাঁড়াতেই হঠাৎ আমার সর্বাঙ্গে একটা শীতল অনুভূতি বয়ে গেল। কেন যেন মনে হলো এই জায়গাটায় আমি একা নেই, এখানে যেন কি একটা অস্বস্তিকর ও ভয়ঙ্কর রহস্যের উজ্জ্বল উপস্থিতি রয়েছে। সঙ্গে সঙ্গে আমার মনে পড়ল কেন এই জঙ্গল এতটা নিশ্চুপ। এখানে এখনো অবধি একটাও পাখির ডাক আমি শুনিনি। সন্ধ্যার একটু পরে প্রকাশ বাড়ি ফিরল। আমি তখন প্রকাশের ছোট্ট রান্নাঘরে চায়ের আয়োজন করছিলাম। ও ঢুকে নিয়েই আমাকে বলল, সরি ভাই, তোকে একা রেখে এভাবে চলে যেতে হলো। অফিসের কাজ বুঝিসই তো। হ্যাঁ, অফিসই তো সব, তাই না? বন্ধু যে এতদিন পর এলো, সেই অজুহাতে একদিন ছুটি তো নিতে পারতিস। আচ্ছা, তোর কথাতেই তো আমি এখানে এসেছি। সত্যিই নিতে পারতাম, তো এই মাসে আমার একদমই হবে না রে। আমি অনেক করে বলেছি। আসলে প্রাইভেট ফার্ম তো, তার মধ্যে চাকরির যা বাজার, বেশি ছুটি চাইতে গেলে আমাকেই সরিয়ে অন্য কাউকে ঢুকিয়ে দেবে কাজে। আমি আর কথা বাড়ালাম না। শত হলেও আমি সরকারি স্কুলে চাকরি করি, ছুটি ছাটা বেশি, আর ও প্রাইভেট ব্যাংকে আছে। পার্থক্যটা বুঝতে হবে। তার চেয়েও বড় কথা, আমার একা একা ঘুরতে ভালোই লেগেছে। প্রকাশ সঙ্গে থাকলে হয়তো ওইদিকে টিলাটায় ওঠাই হতো না। তারপর সেই বাড়িটা। আচ্ছা শোন, জঙ্গলের মধ্যে টিলার ওপরে একটা বাড়ি দেখলাম, ওটা কার রে? মানে কবে কার? সঙ্গে সঙ্গে প্রকাশের মুখটা কেমন থম মেরে গেল। কি হলো? চুপ করে গেলি কেন? জানিস কিছু? ওদিকের জঙ্গলে তুই উঠেছিলি কেন? যাস শালা, তা আমি কি সারাদিন একা একা বাড়িতে বসে থাকার জন্য এসেছি নাকি? ঘুরতে গেছিলাম জঙ্গলে, তখনই দেখলাম। কেউ তোকে বারণ করেনি ওই জঙ্গলে উঠতে? হ্যাঁ, একটা কাঠুরিয়া করেছিল, গাইয়া কুসংস্কার সব। কিন্তু তুই এত চিন্তিত হয়ে পড়েছিস কেন বলতো? কারণ আছে। শোন, তুই আর ওই জঙ্গলে যাস না, ওখানে যেতে হয় না, ওখানে কেউ যায় না। এবার বিরক্ত হলাম। প্রকাশও কি এদের সাথে থাকতে থাকতে এদের মতোই হয়ে গেল নাকি? এত কিসের ভয়? ও তো এমন কুসংস্কারাচ্ছন্ন ছিল না। বললাম, এই দেখ, কিছু লোক আছে যারা ওইসব আজে বাজে গল্প শুনিয়ে বা ভয় দেখিয়ে মনে রোমাঞ্চ অনুভব করতে ভালোবাসে। তুইও কি সেই দলে পড়ে গেলি নাকি? তুই জানিস না, তাই বুঝবি না। পৃথিবীতে সবকিছু যুক্তি দিয়ে বিচার করা চলে না, যুক্তির বাইরেও কিছু কিছু জিনিস আছে। কিন্তু সেই জিনিসটা কি? প্রকাশ উত্তর না দিয়ে জামাটা খুলে বাথরুমে ঢুকে গেল। বুঝলাম এ নিয়ে ও আর মুখ খুলবে না। না, কাল একদম সকাল সকাল ওই বাড়িতে চলে যাব, তারপর ভেতরে ঢুকে ঘুরে দেখবো পুরো বাড়িটা। ওই জঙ্গলে আসলে কোনো কারণে পাখি নেই, ওদের কলকাকলি শোনা যায় না বলেই একটু গা ছমছম লাগে, তাছাড়া আর কিছু না। ভিতুর ডিমেরা ওটাকেই কোনো
অপদেবতা টেবতা বানিয়ে নিয়েছে হয়তো। শব্দটা আজ অন্য একটা দিক থেকে আসছে। সেই কাঠুরিয়া বা অন্য কেউ কাঠ কাটছে, কাঠুরিয়া বা অন্য কেউ কাঠ কাটছে। শব্দের রেশ পার করে খসমস শব্দ করতে করতে দ্রুত ওই টিলার কাছাকাছি এগোচ্ছি। হাত ঘড়িতে এখন 9টা। জঙ্গলের ফাঁক ফোঁকড় দিয়ে সরু সরু সূর্যের আলো নেমে আলো ছায়া রচনা করেছে। এদিকে জঙ্গল হালকা বলে রোদ ঢুকছে। টিলার ওপরের জঙ্গলে রোদের চিহ্ন মাত্র নেই। ঘন অরণ্যের ভেতর একটা পোড়ো বাড়িতে যাব, কাজেই তৈরি হয়ে যাওয়াই ভালো। পিঠ ব্যাগে 1 শিশি কার্বলিক অ্যাসিড কিনে ভরে নিয়েছি। এছাড়া ছুরি, দেশলাই, দড়ি, জলের বোতল নিয়ে একদম অভিযানের উদ্যোগ। প্রকাশ আজকেও সকালে কাজে বেরিয়ে গেছে। ঘুম থেকে উঠে ওকে দেখতে পাইনি। অবশ্য এটাও কাল রাতেই জানিয়ে দিয়েছিল। যাই হোক, ভাবছি আজ ওই বাড়িটা ভালো মতো দেখে ওপাশের জঙ্গল দেখা কমপ্লিট করে ফেলব। লোহার দরজা খুলে বাড়িটা চত্বরে প্রবেশ করা মাত্র যে দৃশ্যটা দেখলাম, তাতে এই দিনের বেলাতেও গাটা শিরশিরিয়ে উঠল। গতকাল কাকতাড়ুয়াটাকে নুড়ি রাস্তার ডান দিকে দেখেছিলাম, কিন্তু আজ সেটা দেখা যাচ্ছে বাঁ ধারে। এবং শুধু তাই না, দেখে মনে হচ্ছে ওটা যেন বহুদিন ধরে ওখানেই ছিল। কাল এতটা ভুল দেখেছিলাম আমি? পরক্ষণে এই ব্যাপারটাকে মন থেকে মুছে ফেলতে চাইলাম। বাড়িটার বারান্দায় এসে ওঠা গেল। প্রথমে গোটা প্যাসেজটায় একবার চোখ বুলিয়ে নিয়ে প্রথম ঘরের দরজায় চাপ দিতেই কাষ্ঠল শব্দ করে দরজাটা খুলে গেল। ভেতরে ঘুটঘুটে অন্ধকার। একটা গুমোট ভ্যাপসা গন্ধ নাকে এলো। জানলাগুলো দীর্ঘদিন বন্ধ থাকায় এই গন্ধ হয়েছে। দরজা দিয়ে যেটুকু আলো ঢুকছে তাতে দেখা গেল ছাদের কড়িকাঠে অজস্র বাদুড় ঝুলে আছে। মাকড়সার ঝুল ও বাদুড় ছাড়া আর কিছুই নেই ঘরটায়। সব মিলিয়ে 4টে ঘর আছে নিচে। প্রতিটাই একরকম বিশেষত্বহীন। কোনো আসবাব নেই, সব চুরিয়ে গেছে। দরজা জানলাগুলো যে এখনো টিকে আছে এই অনেক। প্যাসেজের বাঁ দিকে একদম শেষ প্রান্তে কাঠের সিঁড়ি চোখে পড়ল। সিঁড়ির কাছে এসে একবার থামলাম। মেঝে নিজের পায়ের শব্দে নিজেই চমকে উঠছি। এপাশটায় অন্ধকার খুব। পকেট থেকে মোবাইল বের করে দেখলাম টাওয়ার নেই। টর্চটা জ্বালিয়ে নিয়ে একবার মেঝে ফেললাম। কাঠের সিঁড়িতে অনেক ফুটো, সাপটাপ থাকে এইসব জায়গায়। কার্বলিক অ্যাসিডটা একটু ছড়িয়ে দিয়ে উঠতে শুরু করলাম। আমার প্রতিটি পদক্ষেপে সিঁড়িগুলো যেন যন্ত্রণায় আর্তনাদ করতে লাগলো। উপরেও একই রকম প্যাসেজ, সেই বরাবর 4টে ঘর। হঠাৎ আমার মনে হলো কে যেন কাছেই নিঃশ্বাস ফেলল। সঙ্গে সঙ্গে ঘুরে তাকালাম, কিন্তু কোথাও কেউ নেই। গাটা ছমছম করে উঠল একটু। আমার ষষ্ঠেন্দ্রিয় বলছে কেউ যেন অদৃশ্যভাবে আমার প্রতিটি কাজ লক্ষ্য রাখছে। আসলে সবাই ভয় দেখিয়ে রাখাতে আমার মস্তিষ্ক এসব কল্পনা করে নিচ্ছে। এটা সাধারণ সাইকোলজি। অতিপ্রাকৃত ব্যাপার তো এভাবেই সৃষ্টি হয়। ওপরতলার প্রথম ঘরের দরজা শক্ত হয়ে আটকে আছে। ঠেলাঠেলি করেও খুলল না। পরের ঘরটায় গেলাম। এই ঘরে জানলাটা খোলা। ধুলো আর পাতার রাশিতে যাচ্ছে তাই রকম নোংরা। এই ঘরেও কোনো আসবাব নেই। বেরোতে গিয়ে হঠাৎ ঘরের কোণে একটা চকচকে জিনিস দৃষ্টি আকর্ষণ করল।
পেন্ডুলাম দেওয়া বড় গ্র্যান্ডফাদার ক্লক। ভীষণ প্রাচীন ঘড়ি দেখেই বোঝা যায়। ভাঙাচোরা অবস্থায় ছড়িয়ে পড়ে আছে। কাচের টুকরোগুলোয় আলো পড়েই চকচক করছিল। যাক, চোরের দৃষ্টি অন্তত এর ওপর পড়েনি। দেখেই মনে হচ্ছে ব্রিটিশ আমলের জিনিস, অ্যান্টিক। এভাবে অবহেলায় ফেলে রেখে দেব? লোভ বড় ভয়ানক জিনিস। এগিয়ে গিয়ে পিঠ ব্যাগ থেকে একটা প্লাস্টিক বের করে ঢুকিয়ে নিলাম, ঝুল আর নোংরা সহকারে। পরে বাড়ি গিয়ে পরিষ্কার করা যাবে। দোতলার শেষ ঘরটায় ঢুকতেই দেখা গেল মেঝেতে কি একটা চ্যাটচ্যাটে তরল মতো এবং কাকতাড়ুয়া দেখার সঙ্গে সঙ্গে আমার জামার ভেতর দিয়ে যেন একটা পিছল মাছ সুর করে নেমে গেল। কাকতাড়ুয়াটা নুড়ি রাস্তার ডান ধারে রয়েছে। একবার চোখ কচলে আবার তাকালাম। কোনো ভুল নেই, কাল যেমন দেখেছিলাম ঠিক সেই জায়গাতেই আছে ওটা। তাহলে কি ঢোকার সময় ভুল দেখলাম? কোন সময় ভুলটা করলাম আমি? আমার মাথা ভীষণ রকম গুলিয়ে যেতে লাগলো, আর অল্প অল্প করে ভয় গ্রাস করতে লাগলো আমাকে। বেশ বুঝতে পারছি শরীর তরতর করে ঘামছে। এই ঘরে যেন একটুও হাওয়া নেই। জানলা খোলা থাকা সত্ত্বেও গুমোট বন্ধ ঘরের পরিবেশ। তাড়াতাড়ি ঘর থেকে বারান্দায় বেরিয়ে এলাম, কিন্তু এখান থেকেও নিচের ওই আশ্চর্য কাকতাড়ুয়াটা দেখা যাচ্ছে। আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি কি করব, তখনই খেয়াল হলো বাইরে দ্রুত আলো কমে আসছে। সূর্যাস্ত হতে আর বেশি দেরি নেই, কিন্তু তা কি করে হয়? আমি যখন এই বাড়িতে ঢুকি তখন 11টা মাত্র বাজে। কতক্ষণই বার হলো? হাত ঘড়ি উল্টে দেখলাম 5:30 বাজে। কিন্তু তাই বা হয় কি করে? আমি হাত ঘড়িটা ঝাঁকিয়ে একবার দেখে নিলাম সেটা বিগড়েছে কিনা। পকেটে হাত দিয়ে মোবাইলটাও বের করলাম, দেখি সেখানেও 5:36 বাজে এবং যথারীতি কোনো টাওয়ার সিগন্যাল নেই। এই প্রথম আমি সত্যি সত্যি ভয় পেলাম। এটা আমার মস্তিষ্কের হ্যালিউসিনেশন নয়। আমি একদম সুস্থ একজন মানুষ। কোনো রকম মস্তিষ্ক বিকৃতি আমার কোশমিন কালেও ঘটেনি। বেশ বুঝতে পারছি নার্ভের ওপর আমার যে কর্তৃত্ব তা যেন ফেইল করছে। হঠাৎ সিঁড়ি দিয়ে উঠেই যে নিঃশ্বাস ছাড়ার শব্দটা পেয়েছিলাম সেটা আবার শুনতে পেলাম, এবং এবার নিঃশ্বাস প্রশ্বাস দুটোই চলতে লাগলো সমান তালে। পেন্ডুলামের শব্দে আমার আচ্ছন্ন ভাবটা ঝড়াম করে কেটে গেল। যেন খুব কাছেই কোথাও 6টা বাজলো। কিন্তু এই বাড়িতে তো কোনো ঘড়ি নেই, তাহলে বাজলো কোথায়? একটা কি জিনিস শুরুত করে আমার পায়ের তলা দিয়ে চলে গেল, আর পর মুহূর্তেই আমি পা বাড়াতে গিয়ে দেখি সেই জেলি জেলি জিনিসটা আমার পায়ে লেগে আছে, চটচট করছে। পা তুলতে অসুবিধা হচ্ছে, আর পারলাম না নিজেকে সংযত রাখতে।
জুতোটা ফেলে রেখে খালি পায়েই ছুটলাম সিঁড়ি লক্ষ্য করে। যেভাবেই হোক আমাকে নিচে নামতে হবে, বেরিয়ে যেতে হবে এই বাড়ির বাইরে। পায়ের দুপদাপ শব্দে পুরো বাড়ি যেন জীবন্ত হয়ে উঠল। হজম হলে যেরকম শব্দ পাওয়া যায় পেট থেকে, সেরকম একটা গুড় গুড় শব্দ ভেসে আসছে কাছ থেকেই। আর নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ তো আছেই। যে জঙ্গল এত নিস্তব্ধ শব্দহীন, তা এই অস্বাভাবিক শব্দে আমাকে অতিষ্ঠ করে তুলেছে। সিঁড়ির একদম কাছে পৌঁছে দেখলাম নিচে নামার সিঁড়িটা নেই, ভোজবাজির মতো উবে গেছে। শুধু শূন্য ঝুলে আছে নিচের বারান্দা অবধি। ভাগ্যিস সিঁড়িটার একদম কাছে পৌঁছে আমি থমকে দাঁড়িয়ে পড়েছিলাম, না হলে নিজের ভয়ঙ্কর ভবিষ্যতের কথা কল্পনা করে আতঙ্কে আমার সমস্ত শরীর ঝাঁকুনি খেয়ে উঠল। বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে। দেওয়াল ধরে ধরে বসে পড়লাম মেঝেতে। মাথা আর ঠান্ডা রাখতে পারছি না। ওহ, কি কুক্ষণেই যে কাঠুরিয়া আর প্রকাশের কথা শুনিনি, বেশ বুঝতে পারছি জীবনের আর কোনো আশা নেই। এই বাড়িটা ভালো নয়, এই বাড়িটা ভয়ঙ্কর। এখানে এমন কিছু আছে যা আমাদের যুক্তি বুদ্ধি কল্পনার অনেক অনেক বাইরে। তবুও বাঁচতে হবে, বাঁচতেই হবে। কিন্তু প্রশ্ন হলো, এবার আমি এই বাড়ি থেকে বের হব কি করে? ঠিক তখনই সেই জেলির মতো জিনিসগুলোকে সরসর করে আমার দিকে এগিয়ে আসতে দেখলাম। চ্যাট চ্যাট একটা শব্দ করে জেলিগুলো এঁকে বেঁকে এগিয়ে আসছে। আমার খুব কাছেই, একদম পেছনেই অদৃশ্য সেই ঘড়িটা থেকে এবার 12টা বাজার ঘন্টা পড়ল। প্রকাশ যখন দৌড়তে দৌড়তে জঙ্গলের ভেতর টিলাটার কাছাকাছি এলো, তখন সদ্য সকাল হয়েছে। একটা ধোয়া মোছা ব্যাপার আছে সকালবেলার জঙ্গলে, সবকিছু ঝকঝকে লাগে। কিন্তু প্রকাশের অবস্থা এখন একদম ঝকঝকে নয়। সারা রাত ঘুমোয়নি সে, চোখ লাল হয়ে আছে, প্রচন্ড টেনশনে মাথা ছিঁড়ে পড়ছে। সে খুব ভালো মতোই জানে গোয়ার গোবিন্দ অবিনাশ ওই টিলাতেই উঠেছে। ওকে যা বারণ করা হয় সেটাও আরো বেশি করে করে। এদিকে ওর ফোন নট রিচেবল বলছে। টিলায় ওঠার রাস্তায় দেখা গেল একজন কাঠুরিয়া কাঠ কাটছে। খালি গা, গলায় তাবিজ, নিচে লুঙ্গি। এত সকালবেলা কেউ কাঠ কাটতে চলে আসে নাকি? যাই হোক, প্রকাশ আর দেরি না করে তাড়াতাড়ি ছুটে গেল টিলাটার দিকে। এমন সময় সেই কাঠুরিয়া চিৎকার করে বলে উঠল, ওদিকে টিলায় উঠবেননি বাবু, ওইদিকে জঙ্গল ভালো নয়। গলাটা ভীষণ চেনা চেনা মনে হলো প্রকাশের। আগেও সে শুনেছে কোথাও। তারপর ভাবলো, এই লোকটা তো এই জঙ্গলেই কাঠ কাটে, তাহলে এ নিশ্চয়ই কিছু জানতে পারে অবিনাশের ব্যাপারে। সে সঙ্গে সঙ্গে ছুটে গেল কাঠুরিয়ার দিকে। আপনি বলতে গিয়েও থেমে গেল প্রকাশ, কারণ থেমে যাওয়া ছাড়া তার আর কোনো উপায় নেই। লোকটা কেমন বিরক্ত মুখে প্রকাশের দিকে তাকিয়ে আছে। তার পায়ের কাছে একটা গাছের গুঁড়ি, হাতে ধরা কুড়ুল। সে আবারও বলল, ওইদিকে জঙ্গল ভালো লয় বাবু। প্রকাশ লক্ষ্য করল কাঠুরিয়ার পায়ের কাছে জেলির মতো কিছু একটা জিনিস কয়েক ফোঁটা লেগে আছে। আর তার চেয়েও বড় বিষয়, কাঠুরিয়াটি দেখতে হুবহু অবিনাশের মতো।
Midnight Suspense Blast. Yeah.